এই যে ধরুন মালদায় বিচারকদের আটকে রাখা হয়েছিল, তার নেপথ্যে নাকি চক্রান্ত আছেন, এটা অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী বলছেন যে সুকৌশলে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা চক্রান্ত হচ্ছে এবং ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এখন সেটা বলতে পারবো না, কিন্তু ওটা আমার মনে হয় না ওটা লাভ হবে। ওটা তো কোনো একটা বেঙ্গলি ন্যাশনালিজম তৈরি হবে যদি প্রেসিডেন্ট রুল এখানে মানে লাগিয়ে দেয়। এটা বিজেপির অ্যাগেনস্ট চলে যাবে, এটা আমার মত। কিন্তু আমি ওটা বলতে চাই যে সবচেয়ে বড় সাফারার হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন। আমি বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা কি চান যে ইন্ডিয়ান সিটিজেনরা বাদ পড়ে, ভোটারের অধিকার বাদ পড়ে? আমি ওটাই জিজ্ঞাসা সময় চাই না এটা, আমরা চাই বৌদ্ধ ভোটাররা ভোট দিয়ে গভর্নমেন্টে আনুক। আর এই বিষয়টি যেটা হচ্ছে এই ঘটনাটা, এটা সম্পূর্ণ রাজ্যের মদতে আজকে এই ঘটনাগুলো ঘটছে, এই রাস্তা অবরোধ এইগুলো। মমতা ব্যানার্জি যেটা চাইছেন বিশৃঙ্খল পরিবেশ করে একটা সেকশনকে দিয়ে আরেকটা সেকশনকে ভয় দেখানো। একটা পার্টিকুলার শ্রেণী যারা দীর্ঘদিন ধরে চাকরি করছে তারাও আন্ডার অ্যাডজুডিকেশন, একটা নির্দিষ্ট কম, যে নির্দিষ্ট কমের একজন প্রতিনিধি আপনাদের নাই, আপনাদের দলে একটা প্রতিনিধি নাই। সেই দলকে প্রথম থেকে তাহলে সাপোর্ট করলে কেন? সেই আমি তো প্রথমেই বললাম আজকে মুখ্যমন্ত্রী নিজের জালে নিজে পড়েছে, নিজের জালে নিজে পড়েছে। আমাদেরকে বলতে আজকে প্রথম থেকে আপনি নিজে প্রথম নেমেছিলেন এসআইআর বিরোধিতায়, আপনি নিজে এসআইআর বিরোধিতায় নেমেছিলেন। আপনি চাইছিলেন না এসআইআর হোক, আপনি চাইছিলেন না বৈধ ভোটাররা ভোট দিক, আপনি চাইছিলেন এই সব অনুপ্রবেশকারীরা থাকুক যাদের ভোটে আপনি বারে যেতেন, এবং আজকে সেটা হয়েছে আপনার গায়ে লাগছে। আর আপনারা হাইকোর্টে গেছেন। আজকে সংখ্যালঘু সম্প্রদায় যে ঝামেলায় পড়েছে সেটা সম্পূর্ণ তৃণমূলের জন্য। আপনারা প্রথম থেকে এসআইআরকে স্যাবোটেজ করেছেন, আপনারা কোর্টে গেছেন, তার ফলে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা যদি কোর্টে না যেতেন তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আপনারা যদি আমাদেরকে কর্মী দিতেন, ডাটা অপারেটর দিতেন, তাহলে এআই কে সহযোগিতা নিতে হতো না। ঈশা, আপনি আমাকে বলুন যে গোটা পশ্চিম বাংলায় কংগ্রেস এখন ক্ষয়িষ্ণু শক্তি, যেটুকু কংগ্রেস আছে সেটা এই মালদাতেই আছে। মালদা জেলার দুটো লোকসভা আসনের মধ্যে একটি আপনি একমাত্র জিতেছিলেন, বাংলার একমাত্র এমপি আপনি কংগ্রেসের। এই 26-এর বিধানসভা ভোটে কংগ্রেস কি মালদা থেকে কোনো আসন পাবে? আপনারা আগেরবার একটি আসনও পাননি, কংগ্রেসের কি হবে এবার? নিশ্চয়ই পাবো না কেন, আমাদের এক্সপেকটেশন অনেক, শুধু মালদা নয়, মুর্শিদাবাদে এবং বিভিন্ন অন্য জায়গা। তার জন্য এবার আমরা একা চলছি, ইন্ডিপেন্ডেন্টলি চলছি, উইদাউট অ্যালায়েন্স। আমাদের পার্টি তো এই দেশকে স্বাধীন দিয়েছি, অবশ্যই আমরা একটা বড় নিজেকে মনে করি যে আমরা একটা ইম্পর্টেন্ট, আমাদের ভয়েস খুব ইম্পর্টেন্ট। একটা সময় মালদা জেলায় বামেদের শক্তি ছিল, ফরওয়ার্ড ব্লকের শক্তি ছিল, হ্যাঁ। এই মুহূর্তে আপনাদের প্রায় কিছুই নেই, হাল কি ফিরবে? দলের সিদ্ধান্ত তো মানুষ নেবেন, কিন্তু এই মুহূর্তে মালদাতে যে দুটো ইস্যু খুব ভাইটাল ইস্যু, মানুষ খুব বিপদের মধ্যে। এক হচ্ছে গঙ্গা ভাঙন, এই গঙ্গা ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। আর হচ্ছে শিক্ষায় ড্রপ আউট প্রচুর হচ্ছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, 2011 সালে টোটাল মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল 10 লাখ অ্যাবাভ, সেই সময় ছিল হাইয়েস্ট তারপরে আজকে 2025 থেকে 2026-এ এবছর 9,71,340 বেড়েছে, কিন্তু কমে গেছে। উচ্চ মাধ্যমিকে গিয়ে এই স্ট্যাটিস্টিক্স গিয়ে পড়ছে 7,01,000। কি হবে? শিক্ষা, গঙ্গা ভাঙন, একদমই তাই। তাহলে আমের জন্য বিখ্যাত এই আম, আপনি ঠিক বলছেন, বিদেশের বাজারে এখন যাতো না, কিন্তু কি হবে এগুলো? কিন্তু আলোচনা হওয়া দরকার। আমি এই উত্তরটা আমি ঈশা সাহেবের কাছ থেকে নেব। এই যে প্রশ্নটা তুললেন, গঙ্গা ভাঙন, আমের দাম পাচ্ছেন না, হ্যাঁ, এবং ড্রপ আউট, এইসব, আপনি কি মনে করেন যে এইসব ইস্যু দিয়ে তৃণমূল বা বিজেপির মতো দলের মোকাবিলা করা যাবে এই মুহূর্তে? বাংলা তো বাইনারি পলিটিক্সে চলে যাচ্ছে, দুটো শাসক দলের মধ্যে লড়াইয়ের মধ্যে চলে যাচ্ছে। মানুষের মূলগুলো ডেভেলপমেন্টাল ইস্যুস, যেমন গঙ্গা ভাঙন। আচ্ছা, আপনি বলেন যে কোনো পার্টি আপনি করেন, বিজেপি হোক, টিএমসি হোক, কংগ্রেস হোক, আপনার গোটা মালদা আর মুর্শিদাবাদে মানুষের হাজার হাজার বাড়ি পড়ে যাচ্ছে গঙ্গার মধ্যে প্রতি বছরে।
কিন্তু নিদার কেন্দ্র সরকার দেখছে, নিজের রাজ্য সরকার দেখছে। এবং আর একটা এমপ্লয়মেন্ট, আমাদের এত বেকার যুবক আছে আমাদের মালদা মুর্শিদাবাদে, লক্ষ লক্ষ মানুষকে অন্য অন্য রাজ্য যেতে হয়, আর ওখানেও বিজেপি। আমি একটা বিজেপি আর একটা প্রশ্ন করব, আমি তো পার্লামেন্টে বিষয় তুলবার চেষ্টা করেছি, স্পিকার আমাকে বলতে দেয়নি, যে আমাদের বিভিন্ন লেবার এবং শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্য যায়, ওখানে যখন রায় 1 বছর থেকে মার খাচ্ছে, ওদের উপরে পরিযায়ী শ্রমিক। রাস্তা হচ্ছে। আর বিজেপি কি করছে? বিজেপি আপনারা কোনোদিন তুলেছেন এই বিষয়? আপনারা তো বাঙালি, আপনারা বিষয় তুলবে না, আপনারা মুখ খুলবেন না। শুনবো অমলান ভাইটাল কোশ্চেন তুলেছেন পরিযায়ী শ্রমিক। প্র্যাকটিক্যাল আমার নিজের অভিজ্ঞতা যেটা, আমি প্রায় 20 দিন দিল্লিতে ছিলাম। এর মধ্যে সেখানে আমাদের দিল্লির অনেক বস্তিগুলো আছে, সেখানে আমাদের বাঙালি লেবাররা আছে। এবং যখন এখানে এগুলো আরম্ভ হলো, এমন অবস্থা হয়েছে যে সেখানে বাঙালিরা যারা মানে দেশের বাসিন্দা, তারা অন্য অন্যদের পুলিশকে দিয়ে ধরিয়ে দিচ্ছে যে এ বাংলাদেশি আছে। এটা আমি নিজে দেখে এসেছি, ধরিয়ে দিচ্ছে যে এ বাংলাদেশি আছে। মালদারি লোক তো তারা না না, মালদার লোক না, ওদের মানে ভারতবর্ষের বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা না, ভারতবর্ষের বাসিন্দা না। প্রচুর লোক মালদার, মালদার প্রচুর লোককে বিভিন্ন রাজ্যে কোনো প্রচুর লোককে কেউ কিন্তু আটকাচ্ছে। এইটাকে তৃণমূল বাড়ির লোককে টাকা দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি আমি আপনাদের বলতে চাই, খোঁজ কলকাতায়, খোঁজ কলকাতায় ভিন রাজ্যের লোক প্রায় 1 কোটি লোক, থেকে কিছু করতে পারলেন না, কলকাতায় থাকে, 14 বছর রাজ্য থেকে কিছু করতে পারলেন না, ঠিক আছে। কর্মসংস্থান করতে পারলেন না, বাইরে যাচ্ছে কেন লেবার? বাইরে যাচ্ছে। সাবিনা, যে প্রশ্নটা ইকরাম সাহেব এবং ঈশা সাহেব বললেন যে গঙ্গা ভাঙন, প্লিজ, গঙ্গা ভাঙন থেকে শুরু করে কৃষকদের আমের দাম পাওয়া এবং নানা রকমের, এই ব্যাপারে আপনারা কি আমি ভাবছেন? প্রথমে একটা পরিযায়ী শ্রমিক নিয়ে বলতে চাই যে পরিযায়ী শ্রমিক, আমরা এটা নিজের দেশে ইন্ডিয়ায় বাস করি। বিহারের লোক পশ্চিম বাংলায়, বিহারের লোক ক্ষমতায় আছেন, তারপরে একটা বিহারের লোক পশ্চিম বাংলায় আসবে, পশ্চিম বাংলার লোক কেরলে যাবে, কেরলের লোক আরো ব্যাঙ্গালোরে যাবে। এটা কিন্তু কে কোথায় কাজ করবে, এটা তার কিন্তু একটা আইনগত অধিকার। ভিন রাজ্যে যখন বাঙালিরা কাজ করতে যাচ্ছে, আপনারা লেবারকে পরিযায়ী করে দিয়েছেন, মেধাকে পরিযায়ী করে দিয়েছেন, শিল্পকে পরিযায়ী করে দিয়েছেন, এখন সারা পশ্চিমবঙ্গকে পরিযায়ী করে দিয়েছেন। যে আমাদের উপর পশ্চিম বাংলার সবাই এখন চপ বাসবে, চপ মুড়ির দোকান করবে সবাই। এখন আপনার এখানে একটা কর্মসংস্থান নাই, লেবারের, গ্রামের লেবারের কর্মসংস্থান নাই, শিক্ষিত ছেলের কর্মসংস্থান নাই, শিল্প নাই। এক এক করে আমি আমাদের আমাদের মন্ত্রী প্রাক্তন বর্তমানে যেহেতু এখন এই আন্ডারে চলে গেছে, মন্ত্রীকে আমি প্রথম জিজ্ঞেস করি যে মমতা ব্যানার্জি প্রথম বলেছিল আমি এসআরই করতে দেবো না, যখন বাংলা এসআর শুরুই হয়নি, তাহলে অন্য রাজ্যের যে এসআর দেখে কি উনি আতঙ্কিত ছিলেন যে আমি এসআইয়ের যে সমস্ত বাংলাদেশি ঢুকছে তাদের ভোটে আমি 15 বছর টিকে আছি, তাই উনি প্রথমেই বিরোধিতা করেছিলেন। আরেকটি প্রশ্ন উনি যে বলছেন, না একটিখানি, উনি যে বলছেন যারা যাচ্ছে তারা পরিযায়ী, আমি উনাকে জিজ্ঞেস করতে চান, উনার মালদা জেলায় লাভলি খাতুন যিনি বাংলাদেশের নাগরিক, এখানকার পঞ্চায়েতের প্রধান উনারা করেছিলেন, আমরা হাইকোর্টে তাকে ধন্যবাদ, হাইকোর্টে তাকে উত্তর নেব। একমাত্র ভারতবর্ষের মাটিতে যদি এসআইআর নিয়ে লড়াই করে, সুপ্রিম কোর্টে গিয়ে যদি সাধারণ মানুষের জন্য লড়াই করে, তার নাম মমতা ব্যানার্জি। এটা ক্ষতি করেছে, এটা তো সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতি হলো। যে 60,000 লোক আজকে আন্ডার এডুকেশন হয়ে যদি 40% বা 60% না ওঠে, তাহলে সেটা কিন্তু মমতা ব্যানার্জির জন্য উঠছে। এবং এসআইআর নিয়ে যেটা বলছেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটের জন্য ইউজ করার চেষ্টা করছেন, তাদেরকে ভয় দেখিয়ে। আজকে 80 লক্ষ থেকে 1 কোটি লোকের ভোটারের নাম বাদ চলে গেছে। আগামী দিনে যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হচ্ছে, সেটা আগামী দিনে শীতলকুচি হবে না তো, এই ভয়ে আমরা কিন্তু আতঙ্কিত। ছোট ছোট করে বলবেন, অম্লান বলবেন প্রথমে, তারপর সাবিনা বলবেন। বিষয়টি হচ্ছে আরেকটা শীতলকুচি করে গভর্নমেন্টে আসার তো চেষ্টা চলছেই, তার জন্যই তো এগুলো ম্যানিপুলেট হচ্ছে এবং করা হচ্ছে। এটা পিছন থেকে তৃণমূল এবং আইপ্যাক তারাই করছে। প্রথম দিন থেকে এসআইআর এর বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়কে নামতে দেখা যায়নি, হঠাৎ করে এখন কার উস্কানিতে হচ্ছে? এটা তৃণমূল আইপ্যাকের উস্কানিতে হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়কে বিপদে ফেলার চেষ্টা। বিজেপির লোক ঢুকে
সেই আন্দোলনকে আপনারা আমাদের ঘাড়ে একটা চাপিয়ে দেওয়ার বিজেপির লোক চেষ্টা কোথাও করছেন। থাকছে না। এসআইআর প্রক্রিয়া এত ভুল, তাহলে এর দায় কে নেবে? নির্বাচন কমিশন যারা সমর্থন করছে। বিজেপিকে রাজ্য নেবো। রাজ্য সরকার দোষ দিচ্ছে কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকারে। আর একটা দোষ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপরে, যেখানে সবাই বলছে বিরাট ভুল করেছে এআই সফটওয়্যারটা। আমার বক্তব্য খুব সোজা, এটা একটা ফান্ডামেন্টাল রাইট, একটা কনস্টিটিউশনাল রাইট টু ভোট। অম্লান ছোট করে বিষয়টি হচ্ছে এসআইআর একটা সাংবাদিক দিদিভাইকে প্রক্রিয়া। নেবে, দিদিভাইকে নেবে। এটা সমস্ত রাজ্যে হবে, 7টা রাজ্যে। বলছি ওটারই উত্তর দিচ্ছি ছোট করে প্লিজ। 7টা রাজ্যে সুন্দরভাবে হয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গ শুরু হয়েছে, কিন্তু এখানে যদি শাসকের প্রধান তিনি যদি এটা প্রথম দিন থেকে বিরোধিতা করেন এবং এটাকে ডিলে কারণ করতে গিয়ে এখানে মমতা ব্যানার্জি ডিলে বসে করেন আছে, এবং অন্য এটাকে জায়গায় স্যাবোটেজ করেন, বিজেপি বসে আছে, স্যাবোটেজ এখানে মমতা ব্যানার্জি স্যাবোটেজ বসে যদি আছে। করেন, দিদিভাই তার জন্য তাহলে আপনারা এসআইআর চান না? মমতার বাংলার বাঘিনী মমতা আপনারা কি ব্যানার্জি এসআইআর বসে চান না? আছে। মানুষের বৈধ আমরা ভোটার SIR ভোট দিক, চাই। বৈধ ভোটার ভোট দিক চান না? নিখুঁতভাবে বৈধ ভোটার ভোট দিক চান না? আপনারা চান অনুপ্রবেশকারী দিয়ে ক্ষমতায় থাকবেন? আপনারা আপনাদের স্ট্যান্ড পরিষ্কার করুন তাহলে, যে আপনারা বৈধ ভোটারের ভোট আপনারা চান না। অম্লান হয়ে গেছে। একটা প্রশ্ন করে খুব শর্ট, যে আপনারা জানেন 2013 সালে সারদা কাণ্ড হয়েছে, সবাই জানেন তো? 2000 তারপরে তদন্ত হলো, দুটো টিএমসি এমপি এবং মন্ত্রী অ্যারেস্ট হয়ে গেল, ঠিক তো? তারপরে কি হলো? বিজেপি তদন্ত ছেড়েছে কেন? গোটা ভারতবর্ষ, আমাদের গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে যে পশ্চিমবঙ্গের যা এখন পরিস্থিতি হচ্ছে, তৃণমূল বিজেপি কয়েনের এপিট ওপিট। আমার প্রশ্ন একটা জায়গায়, কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই। যেভাবে কর্মসংস্থান নেই, বেকার যেভাবে বাড়ছে, এ নিয়ে তৃণমূল বিজেপি সরকার কোনোটাই ভাবেনি। এবং আমার আরেকটা প্রশ্ন, যখনই নির্বাচন আসে তখনই কিন্তু এনআরসি আর এবার এসআইআর, এত মানুষ মারা যাচ্ছে, এদের কি হবে? এ নিয়ে সরকার কি ভেবেছিল?